আপনি চুক্তিভিত্তিক নিয়োগে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় আপনি এখন প্রজাতন্ত্রে আছেন। আপনাকে বাছাই করার পেছনে, মানে আপনাকে রাজনৈতিক সহকারী নিয়োগ দেওয়ার পেছনে কোন ফ্যাক্টরটি সবচেয়ে বেশি কাজ করেছে বলে আপনার মনে হয়? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, 2022 সাল থেকে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমি সেই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। নির্বাচনের আগে আমি বিএনপিতে জয়েন করে আমি নির্বাচন করেছি এবং আমি পরবর্তীতেও নির্বাচনের পরে আমি বিএনপি করেছি। অনেক সময় যেটি হয় যে নির্বাচন করার পরে অনেকে নিষ্ক্রিয় হয়ে যায়, তো আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বিএনপিতে যোগদান করেছি এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার অনেক আগে থেকেই কাজ করার অভিজ্ঞতা আছে বা তার নেতৃত্ব মেনে যুগপৎ আন্দোলন, এবং সেই সময় আসলে তার সাথে দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক দুটোই তৈরি হয়েছিল, যে কারণে তার উপর আস্থা বিশ্বাস রেখে আমি অনেক কাজ করেছি। এবং বিশেষ করে যে সময় 24 সালের আবারও কোটা ফিরে আসলো, আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসলো, তো আমার জায়গা থেকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেছিলাম যে এই ধরনের আন্দোলনে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটি উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়, শেখ হাসিনা আসলে এই ধরনের আন্দোলনকে একটা সময় নানানভাবে নিপীড়ন করে, নির্যাতন করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে। তো যখন আসলে বাধা দিবে, তখন আসলে আমাদের যারা গণতন্ত্রকামী শক্তি আছি তাদেরকে অবশ্যই প্রতিরোধ করার জন্য মাঠে থাকা উচিত, এবং সেই লক্ষ্যে আগে থেকে আমাদের পূর্ব প্রস্তুতি সেটাও থাকা উচিত। তো এই ধরনের আলোচনা আমাদের মধ্যে ছিল, এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে যুক্ত করা, সেটি নিয়েও বেশ অনেক আলাপ আলোচনা পরিকল্পনা হয়েছে। এবং গণ অভ্যুত্থানের সময় আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো কাজ করতে হয়েছে। বিশেষ করে যে সময় আসলে আবু সাইদকে এবং ছাত্রদল নেতা ওয়াসিমকে গুলি চালিয়ে হত্যা করলো, একই দিনে 6 জনকে গুলি চালিয়ে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা চালালো। তো সেই সময় থেকে মূলত আসলে রাজনৈতিক যে সমন্বয়টা শুরু হয়েছিল, সেটা আসলে বিএনপির নেতৃত্বে, বিএনপি সেই সময় জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নামার জন্য আহ্বান করে। তো এই যে রাজনৈতিক সমীকরণ বা সমন্বয়, সেক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র ভূমিকা ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমি কাজ করেছি ধারাবাহিকভাবে। অর্থাৎ এই ধরনের কাজ করতে গিয়ে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার যে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, গণ অভ্যুত্থানে নেপথ্য থেকে ভূমিকা রাখা, এবং বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক ছিল তারা কিন্তু সবাই আমার সাথে একসময় রাজনীতি করেছে, আমার সহকর্মী ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু বিএনপির সাথে একদিকে সম্পর্ক, অন্যদিকে এই ছাত্র সমন্বয়কদের সাথে সম্পর্ক, মাঝখানে আমি এবং নুরুল হক নূর থেকে আসলে অনেক ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। তো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী সবই জানেন। আমি একটু জনাব খান, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। মানে 24-এর গণ আন্দোলনের সময় আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আপনাকে আসলে সেই মানে এই পদটিতে নির্বাচিত হয়েছে বলে আপনার মনে হচ্ছে? কারণ আপনি নিজেই বলেছেন যে আপনি তো আসলে বিএনপিতে খুব বেশি দিন হয়েছে যে আসেন নাই। মানে বিএনপিতেও তো অনেক লোক আছেন যে যারা পদবি পান নাই, অনেকের বিভিন্ন রকম ক্ষোভ বা হতাশাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার 24-এর সময় কাজ করাটাই আপনার আসলে এই, এবং যেহেতু আপনি সালাউদ্দিন আহমেদের সাথে থেকে আপনি সমন্বয় করেছেন, ওইটার জন্য আপনাকে আসলে এই পদটিতে নির্বাচিত করা হলো। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। আমি 2018 সালের বৃহৎ একটি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং সেই সময় শুরুর দিকে কিন্তু আমি মূল নেতৃত্বের জায়গায় ছিলাম। এরপরে আমি যে সময় অ্যারেস্ট হই, সেই সময় নুরুল হক নূর তিনি নেতৃত্ব দেন, এবং পরবর্তীতে জেল থেকে মুক্ত হয়ে আমরা সমন্বিতভাবে কোটা সংস্কার আন্দোলন সফল করি। অর্থাৎ 18-র কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অনেকগুলো ছাত্র আন্দোলন বা যুগপৎ আন্দোলন আমি সবসময় সামনে থেকে ভূমিকা রাখতে চেষ্টা করেছি। এবং বিশেষ করে 2022 সাল থেকে
বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এবং দলীয় পর্যায়ে সম্পর্ক তৈরি হয়, এবং অনেক কাজ একসাথে করেছি। তার ধারাবাহিকতায় মূলত তিনি আমাকে চিনেন, জানেন, এবং আমার কাছে মনে হয়েছে, একটু শেষ করি 30 সেকেন্ডে, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তিনি আমাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছেন, আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সম্পর্কে জানেন, বিশেষ করে আমি সাংগঠনিক কর্মযোগ্য বলেন, লেখালেখি, বক্তব্য, আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে তিনি বিবেচনা করেছেন যে তার রাজনৈতিক মানে সহকারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার। মানে রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিতে গেলে তো আমরা আবারও পরে নিশ্চয়ই, না আপনি আবারও 1 মিনিট একটু বলতে পারেন যে রাজনৈতিক সহকারী হিসেবে ইয়ে করতে গেলে তো রাজনীতিটা বিশ্বাস করতে হবে। আপনি বিএনপির রাজনীতিটা কবে থেকে বিশ্বাস করেন? অনেকেই বলেন যে আপনি যেহেতু টক শোতে খুবই উচ্চকণ্ঠ, আপনার বক্তব্যের ক্ষেত্রে আপনি খুবই যেটা আমরা দেখি আর কি, যে সংস্কৃতিটা যে খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলতে পারেন, সেই জন্যই কি আপনাকে আসলে সামনে নিয়ে আসা হইলো, মানে ওইটার পুরস্কার হিসাবে যে আপনি খুবই মানে যে প্রশ্ন আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নটা, বা যে বক্তব্যটা আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নে আপনি খুবই, ওইটার কি কারণ? কারণ রাজনৈতিক সহকারী হইতে হলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইলো যে আপনি তো বিএনপি রাজনীতি করতেছেন অল্প কয়দিন, মানে কোটা বিরোধী আন্দোলন বা সেটাতে আপনি রেলেভেন্ট ছিলেন বহুদিন, সেটা অন্য কথা, কিন্তু আপনি বিএনপি রাজনীতিটা তো খুব বেশি দিন করতেছেন না। আচ্ছা, দেখেন, আমি মনে হয় আগে স্পষ্ট করেছি যে 2022 সাল থেকে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক এবং আন্দোলন করা, এবং আজকের এই টকশোতে আমাদের রতন ভাই আছেন, তিনি আমার সাথে যেভাবে বিতর্ক করবেন আমিও ঠিক সেইভাবে, তিনি যদি আমার সম্পর্কে এখানে এমন এমন বক্তব্য দেন যেটার কাউন্টার দেওয়ার জন্য আমাকেও আসলে ওই ধরনের বক্তব্য দিতে হয়। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে হয়ে থাকে। কেউ যদি ইট মারে, তাহলে তাকে যদি আপনি পাটকেল না মারেন, সে কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইট মারতেই থাকবে। তো এগ্রেসিভ হওয়া আসলে এটা, বা কাউন্টার দেওয়া, এটা আসলে প্রেক্ষাপটের উপরে বা বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে। এখন আপনার এই টকশো কোন দিকে যাবে, আপনি কোন দিকে নিবেন, আপনার ইন্টেনশন কি, সেটির উপর কিন্তু আমার বক্তব্য নির্ভর করবে। আমি একটা ছোট মানে 2 সেন্ট দিয়ে রাখি যে পৃথিবীর সকল লোকেরই তার নিজের কার্যক্রমের পক্ষে যুক্তি আছে। কেউ যখন কাউকে গুলিও করে দেয়, সে বলতে পারে যে ও আমাকে ইনস্টিগেট করছে, ও আমার জন্য ভালো ছিল না। কিন্তু অন্য মানুষের কাজের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই, আমার নিয়ন্ত্রণ আছে আমার কাজের উপর। অন্য একটা মানুষ আপনাকে প্রভোক করলো কিনা, আপনাকে একটা খারাপ বললো কিনা, গালি দিল কিনা, সেইটার উপর তো আপনার অ্যাক্ট নির্ভর করে কিনা। আপনি দয়া করে ব্যাপারটা ভাইবা দেখবেন আমরা এরকম রাজনীতি আশা করি কিনা, মানে পাল্টাপাল্টি, ইটের বদলে পাটকেল, ইটের বদলে পাটকেলের রাজনীতিটাই আমরা আশা করি না। জনাব খান, আমি আপনার কাছে ফিরি, আমি এই বিষয়ে একটু উত্তর দিই, আমি 1 মিনিটে শেষ করব। আচ্ছা, আপনি নিশ্চয়ই 2018 সাল থেকে আমাকে চিনেন, জানেন, আমার রাজনৈতিক উত্থান পরিস্থিতি সব তো আপনার চোখের সামনেই, তাই না? এখন গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু যে সময় পরিবর্তন না হয়ে উল্টো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব তার নেতৃত্ব নিয়ে, তার মন্ত্রিত্ব নিয়ে তিনি আগামীতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এগিয়ে আছেন নাকি তার যোগ্যতা নাই, এ ধরনের বক্তব্য আসে। এবং পাশাপাশি যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড যে সময় 11-এর সময় ভেঙে দেওয়া হয়, তাকে নির্যাতন করা হয়, আসি আপনার কাছে খান, জনাব খান, আমি আপনার কাছে আসি, কারণ এটা একটু বড় লম্বা সময় নিয়ে কথা বলতে হবে, সেটা আমি আপনার কাছে আসতেছি। জনাব রাশেদ খান, আপনার একটা কথা ধরে আমাদের অনেক দর্শক অনেকগুলি মন্তব্য করতেছেন, আপনি কন্টিনিউ করবেন যে আপনার রাজনীতি, আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সর্বোপরি আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন যে আপনার যে কাউন্টার করা, মানে রাজনীতিতে ঢিল এবং পাটকেল নিয়ে আমরা একটা আলোচনা শুনতেছিলাম, যে আপনি বলতেছিলেন যেহেতু রতন ভাই আপনাকে আক্রমণ করে কথা বলেন, কারণ রতন ভাই কাউকে আক্রমণ করে কথা বলেন না, আমি রতন ভাইকে আক্রমণ করলেও রতন ভাই হাসি মুখে সেটা ফেরত দেন, তো সেই জন্য আপনি রতন ভাইকে কিছু বলবেন না। কিন্তু কেউ এসে যদি আপনাকে ঢিল মারে, আপনি তাকে পাটকেল মারবেন, কেউ এসে যদি আপনাকে গুলতি দিয়ে মারে, আপনি তাকে গুলি করে দিবেন, কেউ যদি আপনাকে 1টা গালি দেয়, আপনাকে 10টা গালি দিবেন, এইটা হচ্ছে আপনার এটা। কিন্তু আপনি ওই প্রসঙ্গটাও একটু বলবেন যে আপনি খুব জোরে সোরে ইদানিং বলেন, মানে এটা আমাদের দর্শকদের মতামত, মোহাম্মদ মালাওয়াইকি খুব ব্রিফলি এটাকে এরকম বলেছেন যে রাশেদ ভাই বলছেন স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দল, এটা অত্যন্ত লজ্জার। মরহুম বেগম খালেদা জিয়া
স্বাধীনতা বিরোধী 2 জনকে মন্ত্রী দিয়েছিলেন, সেটাকে অন্তত গৌরবের নাকি? রাশেদের কাছে প্রশ্ন আমি মালয়েশিয়া থেকে। আপনি যদি ওই ঢিল পাটকেল থেকে শুরু করে আপনি যেসব বক্তব্য দেন সেই সব বক্তব্য একটু বলেন। কিন্তু আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো রাশেদ, আমরা যদি একটু ব্রিফলি বলতে চেষ্টা করি। জনাব খান। দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে রাজনৈতিক জোটে ছিল এবং একসাথে নির্বাচন করেছে, সেই সময় জামাত ইসলামকে মানুষ মজলুম হিসেবেই জানতো। এবং এখনকার জামাতের নেতৃবৃন্দের বক্তব্য এবং সেই সময়কার নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। গণ অভ্যুত্থানের পরে জামাতের আমির তিনি শুরুতেই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। আচ্ছা, বিএনপি যদি গণ অভ্যুত্থানের পর পর স্বৈরাচার হয়ে যায়, তার মানে কি? তার মানে বিএনপি আগে স্বৈরাচার ছিল? আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম বিএনপিকে যদি স্বৈরাচার মনে করে, তাহলে বিএনপির সাথে কেন জোট করেছিল এবং কেন এইভাবে আসলে মন্ত্রিত্বের ভাগাভাগি বা সরকারের ভাগাভাগি করেছিল? আমি এটি আসলে বোঝাতে চাই যে যে সময় আসলে বিএনপির সাথে জোটে ছিল তাদের আচরণ, বা যে সময় আসলে তারা অপোজিশনে ছিল বিএনপির সাথে তাদের বক্তব্য, কথাবার্তা আর বর্তমানের কথাবার্তা, আচরণ আমার কাছে একরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান বিরোধী দল, এবং এই প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনি যে সময় আসলে অপোজিশনে থাকবেন সেই সময় আপনি জালিম হয়ে যাবেন। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রে আমার ভিন্নতা মনে হচ্ছে। দেখেন, তাদের এমপিদের নানান ধরনের কেলেঙ্কারি, এমপিদের কেলেঙ্কারি প্রসঙ্গে একটু আমরা পরে আসি। এটা যার যার ব্যক্তি মানে ওইটা নিয়ে আমরা আপনি এটা বলতেছিলেন যে জামায়াত যখন মজলুম ছিল তখন জামায়াতের কথা ছিল একরকম। এখন জামায়াত 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিল জামায়াতের থেকে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি হয়েছে তারপরে, তো হঠাৎ করে জামায়াত জালিম হইল কেমনে? মানে, এবং আপনি শফিকুর রহমানের কথা বলছেন যে শফিকুর রহমান বলেছিল যে এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচার। শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই। তাহলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? মানে আমার যদি মানে নাম না নিয়ে কেউ বলেন যে মানে আপনার নিজের কাছে, মানে তো এটা কলা খাইনার মতো হইল। আচ্ছা, শোনেন, সবসময় নাম বলা লাগে না। অনেক সময় বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কাকে বোঝাচ্ছেন। এবং এই যে নাম নেননি, তারপরে আবার নাম নিয়েছেন। তিনি তার একটা বাক্যে নাম নেননি, পরবর্তী বাক্যে তিনি ওই দলের নেতার নাম নিয়েছেন বা দলের নাম নিয়েছেন। আপনি হয়তো জাস্ট অতটুকু বক্তব্য শুনেছেন, পরের বক্তব্য হয়তো শোনেননি। সিরিয়াসলি আমি ওই বক্তব্যটার মধ্যে আমি বিএনপি বলতে শুনি নাই। মানে উনি বলছেন তখন শোনেন নাই, পরে বলছেন, মানে একই বক্তব্যে না, আমি বলছি যে এখন তো শুনতেছেন। এখন শুনতেছি, রাইট, এখন তো শুনছেন। হ্যাঁ, তারপরে তো শুনেছেন। তার মানে কি? তার মানে ওই সময় তিনি কাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, তার পরের বক্তব্য যদি আপনি শুনেন তাহলে তখনই বুঝছিলেন। আমি তো এখন বুঝলাম, আপনি তখন বুঝলেন। আমি কেন না, তখন আমি কেন বুঝবো না? আমি রাজনীতি করি না, আপনি তো সাংবাদিক, তাই না? আপনি অনেক কিছু, আপনার প্রফেশনালিজম, আপনি অনেক কিছু আগে বোঝেন, আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, আমাকে তো এই লাইনে কাজ করতে হয়। আপনি মনে করতে চাই এখন বিরোধী দল হিসেবে, জামাত ইসলামের বিরোধী দল হিসেবে এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতেও সেটা লজ্জার ছিল না বেগম জিয়ার সময়? ওইটাই যদি একটু ব্যাখ্যা করতেন। ঠিক, আমার প্রশ্ন তো সেটি যে আপনি যেহেতু বিএনপির সাথে জোটে ছিলেন, তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আপনার যে ধরনের বক্তব্য থাকা উচিত, আমরা তো সেই বক্তব্য আমরা লক্ষ্য করছি না। আপনি মনে করলেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন। জামাত ইসলামের একটা বিশেষ সুবিধা আছে, জামাত ইসলামী সবার সঙ্গে থাকতে পারে। আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে এর সাথে সাথে চলে যেতে পারে, আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করতে পারে। জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামাত ইসলামের কথাই হইতেছে না এখানে কথা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামাত ইসলামের সঙ্গে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা। আপনি মানে এখন যেটা করা হচ্ছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এইটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল।
না, আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ আমি সেটা নিয়ে কথা বলছি। জামাতের অতীতের আচরণ বক্তব্য সেটি নিয়ে তো আমি সমালোচনা করছি না, কথা বলছি না। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, প্রতিদিন পতনের হুমকি, এমনকি যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা মানে জামাতের মুখপাত্র বানিয়ে প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা বিএনপির মন্ত্রী আছে তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ, সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে মানে যেহেতু তারা রাজনীতিকে কলুষিত করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। না, ডাবল কলুষিত না। দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা যদি যা যায় কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় না যে বক্তব্য মানে আপনি কটাক্ষ করতেছেন। আপনি আমারে কটাক্ষ করেন, আপনি আমারে কটাক্ষ করেন। আমি আপনাকে বলি, আপনি আমারে কটাক্ষ করেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে আনতে চেয়েছিলেন। তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই আওয়ামী লীগের কোনো নেতাকে বা শেখ হাসিনাকে আপনি কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। এরপরে আপনার নিয়ে বাংলাদেশে ইন্টারভিউ করতে চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি দেয়, এরপরে কিন্তু আপনি সেটার করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো করব না। আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আছে। আমি কোনো পোস্ট করি নাই, আমার কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ আমি সেটাই বলছি। এরপরে আমি আর কোই ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ হাসিনা এখন ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব না। আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তারপরের দিন আবার বলছি চেক ইট ব্যাক। আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনার ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে এমন কোনো সাংবাদিক নাই যে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইবে না এখন। ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা, বা আমার কাছে মনে হয় এখনো তো তাই বললাম। আমি এখনো তো তাই বললাম। আমার হয় কি, মানে ঘটনা হয়েছে, কিন্তু আপনি করেননি, কিন্তু আপনি এই রিস্কটা নেননি। কি রিস্ক? আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব। আমি 2 সপ্তাহ পরে বাংলাদেশে আসবো রে ভাই, শেখ হাসিনা ইন্টারভিউ যে করবো এইটা বইলা আমি আবারও বলতেছি আমি শেখ হাসিনা ইন্টারভিউ করবো। এখন আমার জেল দিয়ে দেন। শোনেন, না জেল দেওয়ার প্রসঙ্গ অথবা মত করেন। আমাকে যে প্রশ্ন করলেন আপনার বিষয়ে ওই সময় যেটি হয়েছিল আমিও তো দেখেছি, যে কারণে আমি ওই প্রসঙ্গটা আনলাম। যে দেখেন, বাংলাদেশে যেটি হয়, কন্টিনিউয়াসলি নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা কন্টিনিউয়াসলি বিএনপিকে নানান ভাষায় গালিগালাজ করছে, কটাক্ষ করছে। সেই জায়গা থেকে তারা যে ভাষায় কথা বলছে, আমরা তো ওইটার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি যে তারা আসলে এইভাবে রাজনীতিকে আসলে নষ্ট করতেছে, নোংরামি করতেছে। ফেয়ার এনাফ, আপনার এটা পজিশন হতে পারে, কিন্তু আমরা মনে করি যে একটা জায়গার থেকে যেটাকে আপনি কলুষিত বলতেছেন, সেই কলুষিতর জবাব যদি আপনি কলুষ দিয়েই দেন, এটা দূর হবে কিনা সেইটা ভাইবা। না, এটা তো কাউন্টার দিয়ে, আমি তো এটা পাল্টা ব্যাখ্যা দিয়ে। যেমন যেমন দেখেন, যে সময় আসলে বিএনপি সম্পর্কে জামাত ইসলাম নানান ধরনের মানে বক্তব্য দিচ্ছে, যেমন বিএনপি নাকি জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে প্রতারণা করছে, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা বিএনপিকে আবার গণভোটের হুমকি দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলছে। 1 দিনে পতন ঘটিয়ে দিবে, 7 দিনে পতন ঘটিয়ে দিবে,
16 দিনে পতন ঘটিয়ে দিবে, এই বক্তব্যগুলো আপনিও শুনেছেন। তো সেই জায়গায় জামাত ইসলামের যে মুনাফিকি, প্রতারণা, ভণ্ডামি, সেগুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করছি যে যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, গণভোটের অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, এবং সেটা ব্যাখ্যার সহিত যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে, এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। বিএনপি ব্যাখ্যা চাইলে আপনি দিতেই পারেন, সেই ব্যাখ্যাই তো, সেই ব্যাখ্যা যদি না, সেই ব্যাখ্যা আমি আপনাকে বলি, যেমন নিউজ 24 এর একটি টক শোতে আমাকে লাগাতার ব্যারিস্টার শাহরিয়ার কবির রয়্যাল এজেন্ট বলছে 3 মিনিট ধরে। আমি কিন্তু হাসতেছি, আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি, তো তিনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রয়্যাল এজেন্ট বলেই যাচ্ছেন। যেখানে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন নুরুল হক নূরসহ আমরা করেছিলাম, এবং সেই সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে যদি ওই ব্যক্তি আমাকে বারবার রয়্যাল এজেন্ট বলেন, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছি, আপনি এটা কিভাবে বন্ধ করলেন? তখন তো স্বাভাবিকভাবে আমি কত সময় নিজেকে কন্ট্রোল করব, তখন আমি তাকে কিন্তু কাউন্টার দিয়েছি, এবং আমাকে তখন আমার যে শারীরিক ভাষা ব্যবহার করে কাউন্টার দিয়েছেন সেটা খুব ডিসেন্ট হয়েছে না। শারীরিক ভাষা না, তিনি আমাকে আমি দেখতেছিলাম যে আপনি আঙ্গুল তুলে কথা বলতেছেন। আমি বলতেছি না, উনি তো থামতেছে না, উনি আমাকে রয়্যাল এজেন্ট বলতেছে, তখন আমি তাকে বলছি আপনি বলেন আমি যদি ওই সময় তাকে না থামাতাম, হ্যাঁ, বা মনে করেন যে আমি রাগান্বিত হয়েছি, তো আমি রাগান্বিত না হলে তো তিনি একের পর আমাকে এই ধরনের ভাষা ব্যবহার করে। আমি ঠিক জানি না, কারণ আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন সাংবাদিক, আমি আসলে আপনার ব্যাপারটা আমি বুঝতে পারবো না কখনো, যে মানে আমার আসলে কি না, এটা বুঝতে পারবেন না, যেমন এটা আমি বুঝতে পারবো না, যেমন ধরেন রাজনীতি করলেই বুঝতে পারবো। যেমন ধরেন আপনাকে আমি যখন বললাম যে আমাকে কটাক্ষ করেন, তখন আপনি আরেকটা প্রসঙ্গের কথা বললেন, যাই হোক সেইটার একরকম, কিন্তু আমাদের একজন দর্শক কি বলতেছে আপনি দেখেন। উনি আমাকে বলতেছেন যে খালেদ ভাই আপনাকে কটাক্ষ করা কিছু নাই, আপনি মিড লেভেলের একজন ইউটিউব সাংবাদিক ভাই, আপাতত আপনাকে মাঝে মধ্যে দেখলে মনে হয় এটা পডকাস্ট যেখানে ক্যাজুয়াল আলাপ হচ্ছে, রাজনৈতিক নেতাদের সিনিয়র ভাই বলে তেল দেন। ফেয়ার এনাফ, এটা ওনার মনে হয়েছে, কারণ আমি কোনো গুরুত্বপূর্ণ লোক না, আমাকে কটাক্ষ করারও কিছু নাই, সেজন্য আমি হয়তো বুঝতে পারবো না যে আপনাকে কটাক্ষ করলে বা আরেকজন মানুষকে আরেকটা কথা বললে এটা কোথায় ইয়া করা উচিত।